বিয়ে তো শেষ। এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে। এখনো বাসরটা বাকি। সেটাও তো সারতে হবে। সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির উপর দিয়ে কোনো বড়সড় ঝড় চলে গেছে। অথচ তারা আজ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে। যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ। আমারও দুঃখ আছে। আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার উপর খানিকটা ভরসা করবে তার জানা নেই। মামি সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলায় মেয়ে নিয়ে কুমিল্লে গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করে কাজ সারতে এসেছিলেন। কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখত। তারপর তাকে চোরা পথে দুবাই কিংবা অন্য কোনো দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইল না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেছিল। একবারটিও কেউ জিজ্ঞেস অবধি করল না। চিত্রার হুট করে মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করেন। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা। কিন্তু মাঝ থেকে আরেকটা ঢেউ এসে সবকিছু নিজের আধিপত্যে ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্রার জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব। তার অভিভাবক। তার বৈধ পুরুষ। তবে 3 অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন কি হবে। চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়। মানুষ এত অভাগা হয়। চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই। চিত্রার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল সে। কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না। গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মুড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখল সে। তারপর শাড়ির সামলে গাড়িতে উঠে বসল। ফারাজের কালো মার্সিডিজ। আগে পিছে আরো দুটি গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে সেইসব গাড়িতে উঠে বসল। গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়। ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কি লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ করো বা তারা চিহ্ন ল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না। খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বুড়োর বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টানটান বলার স্বর। চিতা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়। জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে বিয়ে করলেন কেন? ফারাজ হাতে সিগারেটটায় শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমি বড্ড অপছন্দ করি। ফার্দার আমায় এভাবে হুটহাট প্রশ্ন করবে না মিসেস এলাহি। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি। আজ হয় না হয় কাল অবশ্যই জানতে পারবে। হাসল ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করল চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা। গায়ের স্যুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোলেক্স ঘড়ি। চোখের মনি কালো নাকি বাদামি কে জানে।
অদ্ভুত রং, গালে চাপ দাড়ি, উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। উরুর উপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিতা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও তার ভেঙে আসে। চিনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসব? মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিতার দিকে তাকায়। এই বাড়ি, এখনো তো এলাহি বাড়ি গেলেই না এরই মাঝে এই বাড়ি আসার নাম নিচ্ছ। ভুলে যাও। ভুলে যাব। ফারাজ এগিয়ে এসে চিতার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম, ঠিকানা সব স্মৃতি ব্রেনের স্টোরেজ থেকে পার্মানেন্ট ডিলেট মারো। তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে মিসেস চিত্রাঙ্গনা চিত্রা এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে গটগট করে মদ গিলে। মুহূর্তেই গাড়িটা বিশ্রী গন্ধে লেপটে যায়। ভয় কেঁপে উঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানেটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারীনক্ষত্র দেখেই এখানে হিসেব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বসার রুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে উঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই কি হইল এসব? উই ছেড়া কেডা? আর হে তো আপনার সামনেই উই মায়েরে বিয়ে কইরা নিয়ে গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বইসা থাকমু না তো কি করমু? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরে কি মারা খাইমু নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহির এই বাড়ির মায়ের উপর নজর আছে তাইলে ভুলেও এখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতেছে ভয়। কি বলতেছেন? তারে তো আমরা চিনি না। আজ প্রথম দেখলাম, বলল মারিয়া। চিনেন না এখন ঠিকই চিনবেন। আর এমন চিনবেন কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তাগো লগে কিসের ঝামেলা আপনাগোর। চিতার কপালে তো ভাঙ্গন লাগছেই, সঙ্গে আপনারাও ভাঙ্গা যাইবেন। মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজপাখির মতো আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। কখন কোন দিক দিয়ে মারবে বুঝে উঠাও দেয়। সবাই চলে যাওয়ার পর মাহাদি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটুও বিরোধিতা করার সাহস পায়নি। কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলে, কি হয়েছে তোমার? কি হয়েছে? মার্জিয়াও ছেলের কাছে যান। তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খাঁচে ধরল। বিড়বিড় করে বলল, সব শেষ। এখনো তো কিছুই হয় নাই। হইব। ধ্বংস হইব সব। ফারাজ এলাহি আম্মা মানুষ না। যা ক্যারেট নয়। সবাইকে শেষ কইরা ফেলব সে। আচ্ছা আম্মা সোহাগ কই? ঘণ্টা খানেক পর গাড়ি থামল এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন। নামি দামি জমিদার। সেইসব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। তিনতলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। জন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জায়গাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানেই পুঁতে কবর দিব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছেও ফেরার। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির। যদিও এই বাড়িতে তার কম।
বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশ ফারাজ থাকেই বা কতদিন? বিদেশেই তো তার সব কাজ। সেখানেই তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুইয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে গলার নেকটাইটি খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসল। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা। তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো। জানে না। আর ফারাজ তাকে না জানালে সে জানতেও পারবে যে গাড়িতে ফারাজ তাকে যেই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল। তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রার ধবধবে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াটাতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়। বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখল চিত্রাকে। নিষ্পাপ একটা চেহারা। অভাগীদের শাস্তি হওয়াও ভালো না আর বেশি দয়ালু হওয়া তো মোটেও না। তোমরা সুন্দররা আসলেই একটু বেশি বোকা। নিজের কবর নিজে খুঁড়তে বেশ পটু। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে নেই বলো? যেখানে তুমি নিজেই আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাত করে ঘুমন্ত চিত্রার মুখের ওপর ঢেলে দেয়। ঘুমন্ত চিত্রার ধরফিয়ে জেগে উঠে। মুখ, বুক সব ভিজে গেছে। ওফ সরি ডার্লিং গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছি। আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রার ঘুম এক নিমিষেই হাওয়া। কাশতে কাশতে জীবন শেষ। কি বাজে গন্ধ। উৎকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন। দয়া করে আমাকে ছাড়ুন। আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ওমা বউ আমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতে পারবে না সোনা। আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোট কি জিনিসের ওপর কেন ইন্টারেস্ট নেই? ওসব তোমার কাছেই রাখো। আই ডোন্ট নিড অল দিস। আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারাজ নেকটাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝুঁকা যায় ঠিক ততটা ঝুঁকে। চিত্রার ভয় করছে। কে বাঁচাবে তাকে? এই লোকের শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবেন না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করল সে। দয়া করুন। প্লিজ। ওই একটা জিনিসই আমি করতে জানি না। দয়া, মাই ফুট। আই জাস্ট হেট দিস। প্রিয়তমা কাম হেয়ার। ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলেই চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসল। এই বউ আমি তোমার সঙ্গে ছোটদের নয় বড়দের ছোঁয়াছুঁই খেলতে এসেছি। কাম। আচ্ছা তোমার বয়স কত? মানে আমি ভাত ছেড়ে দিলে আমার লোক সামলাতে পারবে তো? চিত্রা আরেকটু পিছিয়ে জবাব দিল। 18। একটু বেশি ছোট হয়ে গেলে না? হাইট এত কম কেন তোমার? ছোটবেলায় বুঝি চেটে চেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রা বুঝতেও পারেনি। সামনে যেই মানুষটা আছে সে তার স্বামী। তার স্ত্রীর প্রতি একটা হক আছে। তা চিত্রা ভালো করেই জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না। নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিচে গাপটি মেরে বিছানার চাদর খামছে ধরে। ফারাজ চিত্রার কাপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতেই এগিয়ে আসে। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেডসাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো। তবে খারাপ কিছু একটা যে হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে।
যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি এর মানে ছেড়ে দেইনি। সময় হলে আরো নির্মমভাবে তোমায় ধরব। তখন তুমি ঝড়ে পড়বে যেমনই ঝড়ে ভরে শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ার করে। যেমন ভাবে রেখে যাচ্ছি তেমন ভাবেই যেন এসে পাই। আই রিপিট, যেমন ভাবে রেখে যাচ্ছি তেমন ভাবেই যেন এসে পাই। হাতে আমার সময় নেই। এসে তো আমাকে বাসটাও সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেইন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না। কিন্তু চিন্তার কিছুই নেই, আমি আবার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। জানোই তো মানুষ আবার অভ্যাসের দাস। অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো। ট্রলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদের ওপর দিকে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উৎকট গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে। দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বা পা দুটো কেটে টুকরো করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে। শরীরে শক্তি নেই। এত বছর ধরে কামাই করার তারা চিহ্নিতগুলো চোখের সামনে গলগল করে বেরোচ্ছে। তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরহিত সে। গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো। লম্বা চওড়া আকর্ষণীয় সুঠাম দৈহিক গঠন। লোকটি তার বাপা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোঙানির শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়ে মাল চুরি করছো শ্রেষা তারা চিহ্নলা। ডান হাত দিয়া। কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলাছি। না না, মনে হয় বাম হাত দিয়ে মাল চুরি করছস। শুনছি তুই নাকি আবার বা হাত দিয়ে গিলস। নিশ্চয় মালটাও বা হাত দিয়ে সাবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এড়িয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়। চারিদিকে একবার চোখ বুলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে। তারপর এক ছক্কায় রামদা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে। কিন্তু তাতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়। ধোয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটার তারা চিহ্নতে গটগট করছে। সেই তারা চিহ্নতের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করস, তোর কইলজাটা না দেখলে কি চলে? তোর কইলজাটা দেখনের খুব শখ আমার। বিল্লাল, লম্বা রামদাওটা দেখো। যেইটা নতুন আনছি। আমি তার কইলজাটা দেখনু, কত বড় কইলজা তার। না দেখলে কি চলে ক? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল। তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করল, আগে কইলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? ছি ছি, চোরে কেউ খোদার নামে জবাই দেয়? পাপ লাগবো সাতারা চিহ্নলা। আর এত সহজে জবাই দিয়ে মুক্তি দিমু কেন রে? আমি তো ওরে আদর কইরা বুক ছিঁড়া কলিজাটা বাই করমু। আর তারপর? আমি চুরি করি নাই। জীবন ভিক্ষা দেন। আকুতি করল আহত আধমরা লোকটি। তুমি সাতারা চিহ্নলা মরার আগেও মিছা কথা কেন কও? খোদার ভয় নাই। শালা বাতারা চিহ্ন লপাকনা ভণ্ড। এক মুহূর্তেই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, যাতারা চিহ্ন নয় তোরে হাম দাওডা দিতে কইছি না। কানের ছিদ্র দিয়া কথা ঢুকে না বা তারা চিহ্ন ল। আকাশের কৃষ্ণ যবনিকা অপসারিত হয়ে স্বর্ণাভ কিরণাদি ধরিত্রীর বুকে পতিত হল। কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাতে যে প্রলয়ঙ্করী ঝড় বয়ে গেছে, তার কৃষ্ণছায়া এখনো কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল।
মোনাজাতে আল্লাহর কাছে একরাশ অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হল। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিত্রার গায়ে কালো রাতের সেই লাল শাড়িটা, লাল রতারা চিহ্নতের মতো টকটকে। রতারা চিহ্নত দেখলে চিত্রার ভয় হয়। রতারা চিহ্নতের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে, সবকিছু কেড়ে নেয়। এই লাল শাড়িও যেন রতারা চিহ্নতের প্রতিচ্ছবি, এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় বেলকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। বেলকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি, আশ্রৌলা দীপ্তিতে মোড়া। ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশের জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে, আবার থমকে যাচ্ছে। চিত্রা এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান। হুতুম প্যাঁচা যাচ্ছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলোর রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে একখানে চিত্রা সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। আবা কারো গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পথচেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গরম। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। আপা ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন, আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এনেই থাকি। কি খাইবেন কন? আমি তৈয়ার করতাছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়? সে এসেছে? না, বাড়িতে আর মানুষ নেই, অভাব নাই। একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া ওঠে। মেয়েটি থামল। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলেই আমি করে দিব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন? আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রইল। মরার ইচ্ছা নেই দ্বারা মেয়েটিকে বোঝানোর চেষ্টা করছে। বিছানায় গিয়ে বসল চিত্রা। মাথায় তার একগাদা প্রশ্ন। এখনো তো তার জানাই হলো না ফারাজ এলাহিকে। কেন সে তাকে বিয়ে করেছে? হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখল চিত্রাকে যেমন ভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমন ভাবেই বসে আছে সে। গায়ে সেই শাড়িটাই, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকম ভাবে সাজানো। তার যেসব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার ওপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করল, শাড়িটা দেওয়া হয়েছিল তাহলে পরো কি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাব সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কোথাও বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে এমন করা করা প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু? পাও না? লজ্জা পেতে বুঝি লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো। তোমার তো লজ্জায় রংধনু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো শোনা একটা জংলি বিড়াল। লজ্জা কি ছোটবেলায় দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে ফেলেছিলেন নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার ওপর রাখল। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির দিকে। সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, হাতে ব্যথা কি করে পেলেন? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না। ফারাজ তার হাতের দিকে তাকায়।
পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, এগুলো ছোট কি ব্যথা? এসব ব্যথা আমার বাচ্চারা চিহ্নও নাড়াতে পারে না। আমার আবার বড় সব আঘাত নিয়ে খেলার অভ্যাস। টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহির। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট কি মনে হয়? তো আমার ছোটকে বউ করেছেন কেন? ভালোবাসার জন্য? নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরনে কয়েক ঘন্টায় এত পরিবর্তন। মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। খোঁজস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসার নয়। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।